জরুরি সাংবাদিক সম্মেলন নয়, কারণ এখন কোভিডের সময়ে আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া দরকার। প্রতিদিন এই ঘটনা পরিবর্তন হচ্ছে এবং রাজনীতি বিভিন্ন নতুন ইস্যু আসছে। তো যখনই নতুন ইস্যু আসবে তখনই তো আপনাদের সাথে আমাদের ইনফরমেশন ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের মধ্যে অথবা প্রতিদিনই দেখা হওয়ার প্রয়োজন হতে থাকে। আমরা প্রথমে একটি কথা খুব স্পষ্ট করতে চাই, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুটি প্রস্তাব, একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের স্পষ্টতা। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক পূর্বাহ্নে অনেকগুলো সেটেল ইস্যুকে দিয়ে কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ পায়তারা করার চেষ্টা করছে। অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে সংসদ তৈরি করার চেষ্টা। সেই জন্যই শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে, এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে, সে আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এটা খুব পরিষ্কার। আমরা জানেন এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর। একটি হচ্ছে সংস্কার করা হবে, জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে, এবং এটা ছিল এক নম্বরের, এবং এটাই ছিল আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইউএস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপ। বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে, আর কোনো অ্যাচিভমেন্ট। এটাকেই যদি এস্টাবলিশ করা যায়, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট। এবং এইটি সমগ্র জাতি চেয়েছিল, সমগ্র জাতি এখন চায়, কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে এই দেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে। একটি নতুন এরা, নিউ বাংলাদেশ যে আমরা বলছি, নতুন যুগের সূচনার যে কথা বলছি, সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে। এবং সে কারণে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল কনসেনসাস কমিটি করা হয়েছে, আইনগত কমিশন করা হয়েছে। তাকে সামারাইজ করে এই কমিটি অনেকগুলো প্রস্তাবনা এখানে দিয়েছিলেন, এবং সেই প্রস্তাবনার উপরে 31টি দল যারা রিয়েলি ফাংশনিং ছিল এবং কম বেশি জুলাই বিপ্লবের যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়ে আমরা মাসের পর মাস এখানে সময় দিয়ে অনেকগুলো বিষয়ে আমরা একসাথে এখানে একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে চাই। কোনো প্রক্রিয়া দেখলাম কোনো দলের নেতারা বলছে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এটা একেবারেই আমি বলবো যে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে আপনারা অনেকেই কনসেনসাস কমিটির মিটিংও ছিলেন, আমি সেখানে যে এজেন্ডাগুলো আলোচনা হয়েছে সেগুলো একান্তভাবেই
এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি যে সমস্ত এজেন্ডা দিয়েছে সেগুলোর উপরেই শুধুমাত্র এখানে কোনো দলের কোনো এজেন্ডা ছিল না, কোনো দলের কোনো প্রস্তাবনাকেই তারা এজেন্ডা হিসেবে গ্রহণ করে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এজেন্ডা হিসেবে গ্রহণ করা, in addition to all the proposals for the NCC National Consensus Commission, সেটা ছিল লোয়ার হাউসে টিয়ার সিস্টেম এটাকে আলোচনা করার জন্য কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধে রাখেনি, বরং যে এজেন্ডাগুলো ওনারাই তৈরি করে দিয়েছেন শুধু সেগুলোর উপরে। সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো এজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল পরিষ্কার করা। আমরা অনেক পয়লা আলোচনা তো বারবার হচ্ছে, এই জন্যই অনেকগুলো পয়েন্টে আমাদের প্রাথমিক দ্বিমত ছিল, আমরা অনেকটা একমত আসছি, ডাইভার্সিফিকেশন ছিল, আমরা ইউনিফিকেশনের দিকে চেষ্টা করেছি, চিন্তার অনেক ছিল, একসাথে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি করার চেষ্টা করছি, করে কয়েক মাস পরে কতগুলো পলিসির উপরে ঐক্যমত্য কমিশন সেখানে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে কোন জায়গায় কতজন ছিল, কোন দল কত ছিল, সেগুলো যে ওনারা বই সাবমিট করেছে এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আপনারা চাইলে এই বইটি সঠিক এখন এবং সেখানে প্রত্যেকটা দলেরই স্বাক্ষর আছে, শুধুমাত্র এনসিপি ছাড়া। বিএনপি আর আমরা পাশাপাশি বসে একসাথে সনদকে তুলে ধরে স্বাক্ষর করছি, আপনারা টিভি সিদ্ধান্তটা কিভাবে ঐক্যমত্য কমিশন চেষ্টা করেছিলেন শতভাগকে একমত করা এবং সেক্ষেত্রে প্রায় শতভাগেই ৬৫টা সংস্কারে আমরা একমত করেছি। আর কিছু ছিল সেগুলো শতভাগ হয়নি, কিন্তু কোনোটাতে 90%, কোনোটাতে 80%, কোনোটাতে 75%, এরকম দল একমত হয়েছে। তো যেটাতে 90% এখানে 10% দ্বিমত আছে এবং 75%-এর নিচে কোনোটাই নেই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং এটাই দুনিয়া দিতে যে দলটি এখন বিরোধিতা করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একই। ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন সেখানে মেজরিটির যে রায় সেটাই তো তারা সিদ্ধান্ত হিসেবে নেন, ৯০ লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন। আর সারাদিনের সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই, যে মেজরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে, যদি ঐক্যমত্য না। তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতি শতভাগ এক করার শান্তির প্রচেষ্টা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে ৯০ লোক একমত হয়েছে, ৮০ হয়েছে, সেগুলোকে কমিশন সিদ্ধান্তে বসে দিয়েছে। এটা ওপেন, ওনাদের বই থেকে লেখা আছে, আপনারা চাইলে প্রবলেম করে দেখতে পারেন, আমরা কপি দিতে পারি, আপনারা কপি দিতে পারেন, অথবা আমরা কপি করে আপনারা দিতে পারি। সেখানে আপনারা দেখবেন যে কত দল, কোন কোন দল কত পার্সেন্ট একমত, কত পার্সেন্ট দ্বিমত। তো প্রচলিত নিয়মে মোর দেন 3/4 সমর্থনে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কোন দলের সেখানে নোট অফ ডিসেন্ট করা হয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার একটি তো সকলে গেছে। নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন, তবে আমি একটু বলতে চাই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমি যার সাথে একমত না, এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম। তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট। অ্যান্ড নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে কোর্টগুলো আছে। যেমন হাইকোর্টে যদি ৩ বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয়, দুইজন যদি একমত হয়ে রায় দেন, আরেকজন যদি দ্বিমত পোষণ করে, দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না, তার চেয়ে দুর্বল স্ট্রং, তারপরেও রায় হয়, এখানে দুইজনে একমত সেটি রায় হয়ে যাবে। একজনের ভিন্নমত এখানে আইনের আর কোনো গুরুত্ব থাকে না। যেমন জামাত ইসলামী রেজিস্ট্রেশন যে বাতিল করেছে যে কোর্ট, সেই কোর্টটা ছিল ৩ জন বিচারপতির বেঞ্চ।
সেই বেঞ্চে দুইজন জামাতের ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশনকে বাতিল ঘোষণা করেছেন, আরেকজন দ্বিমত পোষণ করে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা যাবে না মর্মে রায় দিয়েছেন। আসল বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়িত হয়েছে যে দুইজন যে রায়টা দিয়েছেন সেটাই বাস্তবায়ন হয়েছে, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন আমাদের রেজিস্ট্রেশন ছিল না। ইটস ভেরি সিম্পল। এখন একটি দল বলছে যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইছে, তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইছে। এখন নির্বাচনের আছে মাত্র আপনার 3 মাস 90 দিন, তাহলে এরকম নোট অফ ডিসেন্ট প্রত্যেক দলের একটা একটা করে যদি পাঠান, তাহলে প্রত্যেক দিনই তো গণভোট একটা একটা করে করার পরেও আরো থেকে যাবে। আমি যদি প্রত্যেকদিন একটা গণভোট করি, একটা পর্যায়ে প্রত্যেকদিন একটা গণভোট করি, তো তাহলে তো 90টারও বেশি নোট অফ ডিসেন্ট সব দল মিলে সব এগুলো একেবারে এক ধরনের ভাষা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করার সূর্যের আড়ালে সেরকম একটি অপপ্রয়াস বলেই আমাকে মনে হয়। 2 নম্বর যেটা ওনারা বলছেন যে এটা জনগণের সাথে প্রতারণা হয়েছে, আমি তো মনে করি সকল দলের ঐক্যের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের কনসেনসাস কমিশন দিয়েছিলেন, এটা জনগণের প্রত্যাশা কিন্তু এর বিপরীতটা হচ্ছে জনগণের সাথে ভিন্নতা, জনগণের চিন্তার সাথে ভিন্নতা। আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না। এই জন্যে আমরা সবসময় জামাত ইসলামী অত্যন্ত সাবধান থাকি যাতে রাজনৈতিক দলগুলির সাথে বদলি পারস্পরিক কটু বাক্যবাদে নিজেদের ভিতরে সম্পর্কের ঘাটতি না করে এবং রাজনীতিতে একটি অসুন্দর, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য এক ধরনের পরিবেশ তৈরি যাতে না। যেমন এখন নির্বাচন সামনে আসে, আমরা যদি রাজনৈতিক দলগুলো একদম নিয়ে আক্রমণ করতে থাকি অথবা কোনো একটা বিষয় নিয়ে একেবারে কঠোর অবস্থানে চলে যায়, তাহলে তো একটা সুস্থ নির্বাচনের জন্য যে পারস্পরিক সম্পর্ক দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা কিন্তু ভুল। 2 নম্বর আপনি যেটা বলতে চাই সেটা হচ্ছে গণভোট। গণভোট কিছু গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের যে চার্টার তৈরি হয়েছে এবং যেটা সাবমিশন হয়েছে সেটার উপরে গণভোট। এটা হচ্ছে একটা ভিন্ন সাবজেক্ট, আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট। জনপ্রতিনিধি ঠিক করা, রাষ্ট্র গঠন করার জন্য সেটা একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। আমরা নির্বাচনটাকে একবারে স্বচ্ছ সুন্দর করতে চাই, কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাচন সংশয়পূর্ণ বা অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয়, আমরা সেই পরিবেশটা চাই। এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমি আবেদন জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয়, মিসট্রাস্টের মানে একে অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ সেটা যেন না হয়। আমি শুরু একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে, সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি, আমরা সকলে তাহলে সামনে আমাদেরকে 2টা নির্বাচন, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। 2টা নির্বাচনের যে সময় দরকার প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আসে সেটাও কেন আমরা জানি। তাহলে সময় ভ্রমণ, তো সময় ভ্রমণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময় নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করা ষড়যন্ত্র হিসেবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হতে পারে। এই জন্য আমি মনে করি
ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা দ্বিপক্ষীয় করে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সে আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো গুরুত্বপূর্ণ হবে। সরকার কিন্তু এখন সেটা করেনি। আমরা এর ভিতরে কোনো দুর্নীতি আসি কিনা এটা আমরা বুঝতে পারছি না। আমি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদ দিন করে যে এনসিসি যে আপনাদেরকে যে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করে। আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কর্পোরেশন করবেন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। আমি সেই জন্য আবার রিপিট করছি যে আপনি আর সময় বিজ্ঞাপন না করে আচ্ছা আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় এরকম আবেদনকারী নজির আছে। আর যদি আজকে না হয় কোনোভাবে আগামীকাল আবেদন জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। যদি পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, বুঝে হোক, যে কারণে হোক, চাপে হোক, স্বাভাবিকভাবে হোক, কারণ কেননা চাপ আছে। যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচন যেটাকে এফেক্ট করবে এবং এরকম পরিস্থিতির জন্য এই সরকারকে এবং যারা মার গোলামি করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়িত্ব থাকতে হবে এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে জানাতে হবে। আমি যেখানে আপনাদের বলতে দিচ্ছি, সেখানে হচ্ছে ঐক্যমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমে তো কোনো সংস্কারের চাচ্ছিল, এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করছে। এই জন্য আমি করে ধন্যবাদ জানিয়েছিলাম আপনারা এবং বিএনপিকে অ্যাডভোকেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, অনেক পয়েন্টে আমরা মানেছি। যেমন এনসিসি প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করা, মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যেখানে পিএসসি থেকে শুরু করে অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে থাকে, যেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সরকারি দল, যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না। তো এটা বিএনপি বহু বিরোধিতা করেছে। কেন করেছে? আমাদের বলা যাবে এটা তো ভালো জিনিস, নিরাপত্তা থাকতে পারে, তবুও তারা করছে। করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি। নাম পরিবর্তন তারা চাইছে, আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করছি এবং ওনারা একটা নাম দিয়েছিল যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল। এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে তো অ্যাকোমোডেট নিয়ে দেখলাম যে আমরা বেশি করলে ওনারা আবার উঠে চলে যেতে চান, ওদের জন্য দরকার, তাতে আমরা একটু স্যাক্রিফাইস করছি। 2 নম্বর, সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে 10 বছর বেশি থাকতে পারে না। তো এটা তো ওনারা তখন পত্রিকার বিরুদ্ধে কাউকে বিএনপিটা মাইনে নিচ্ছে, কিন্তু আবার নোটটা দিচ্ছেন আমাদের নোটটা দিচ্ছেন, আমার তো কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো হয়ে গেছে, সব সিদ্ধান্ত হয়ে গেছে। আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারে। এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না, এটা যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে আমাদের আমি শফিকুর শাহ আমি আর প্রধানমন্ত্রী একটা হইতে পারবেন না, বাকিদেরও কিছু অতটা বলব। তো
সেজন্য এটা বিএনপির জন্য সত্য, সকলের দেশের জন্য সত্য। কারণ আমরা ডিক্টেটর আর চাচ্ছি, আমরা ফেসিবাদ আর চাচ্ছি, আমরা টাইরানি আর চাচ্ছি, ক্ষমতা ডিস্ট্রিবিউশন চাচ্ছি, যেমন প্রেসিডেন্ট আমরা কিছু এস্টাবলিশ করেছি, কিন্তু সেখানে বিএনপির অনেক আপত্তি ছিল, আমরা সেখানে কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করি। কথা হচ্ছে একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী পাত্রের জন্য বলছি। তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই 100 বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে। এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে তো অস্বীকার করে যে আমরাই ভোটে থেকে যাব। আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছে। এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার, দেশ তো আরো বসাতে হবে। সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐক্যমত্য কমিশন পরিশ্রম করে, রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটা আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যক্তি করলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। এই জন্যই এই পর্যায়ে এক্সট্রিমিজম একটা বাদ দিতে হবে। বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি, একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানি করব না। এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, তাহলে কি যাবে? কোনোভাবেই মানিব না, যোগ কোনোভাবেই মানিব না। পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? এটা দেশের জন্য কল্যাণ। মনে করি সকলকেই দেশের জন্য হওয়া উচিত, সকলেই ঐক্যমত্যের ভিত্তিতে একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চ্যাপ্টার গ্রহণ করার পরে নির্বাচনে আমরা যাতে সকলে অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক সহযোগিতা গ্রহণ করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনধিবিলম্বে তাদের গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদ্যতভাবে আহ্বান আমরা জানাচ্ছি। আরেকটি বিশেষ পরিশেষ করছি, দেখেন নির্বাচন কমিশন একটা আরপিও ফাইনাল করছে এবং সে আরপিওটি মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ যেটা বলে সেখানে ওইটা গ্রহণ করছে, মানে সরকারও গ্রহণ করছে, ইলেকশন কমিশন গ্রহণ করছে। বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি নেই, বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেকটাই তথ্য যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এটা জোট ভিত্তিক হোক বা অনুসন্ধান ভিত্তিক, এবং এটার ভিতরে অনেক যুক্তি আছে। সেটা হচ্ছে প্রত্যেকটি দল তো করে নিজের একটা আদর্শের ভিত্তি, সে মার্কা নেয় নিজের একটা পরিচয়ের ভিত্তিতে, আইডেন্টিটির ভিত্তি। দেখেই যাকে নির্বাচনে তো তার আদর্শ এবং তার আইডেন্টিটাই মানুষের কাছে যাবে, তাহলে তো তার দলকে মানুষ গ্রহণ করে কি করে না এটা প্রমাণিত। আপনি জোরে যেতে পারবেন, জোটটা আপনাকে সাহায্য যে আপনি কি জনগণ জানো, তারপরে আপনার বন্ধু জোট আপনাকে ভোট দিবে সাহায্য করবে। লিখে দিতে হবে। এখন কোনো একটি দল তার নিজস্ব অস্তিত্ব দিকে দিয়ে, তার প্রতীক দিকে দিয়ে, তার নাম দিকে দিয়ে আরেকটা দলের রাষ্ট্রে যদি নির্বাচন করে, তাহলে তো ওই দলের নির্বাচন হয় না, যে দলের মার্কা নেবে সেই দলের নির্বাচন করবে। তো সেই দলের জন্য তো 300 আসনে নির্বাচন করার সুযোগ আছে। যারা আমরা এটা মনে করি, আমরা যৌথভাবে করি, আন্ডারস্ট্যান্ডিং করি, কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলাদা অস্তিত্ব পাবে, যখন সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে, বাকিরা তাকে সাহায্য করতে, যারা ভোট দিতে চায় সাহায্য দিতে করবে, এতে কোনো আপত্তি নেই, এটা রেশনাল। কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না। তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা। আমি আশা করব প্রতীকের বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে। আর ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা শেষ করে দেওয়া হয়, তাহলে থেকে পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে। তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত
সরকার যদি আমার মন্ত্রী পরিষদ বৈঠক বিএনপির কথায় চেঞ্জ করে তাহলে বুঝে যাবে যে সরকার বিএনপির পক্ষে কাজ করছে, তাই এই সরকারও সমস্যা। তাহলে আমরা তো বলছি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, হাসি খুশিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার ইলেকশন কমিশন নিরপেক্ষ, সরকার নিরপেক্ষ। তাহলে এই কথাটা যথাযথ থাকছে। 54 বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বিগত 15 বছর এরকম একটি অর্থহীন নির্বাচনের আজকে ছিল শাসন, আজকে এটা কিন্তু তুমি হচ্ছে জীবন দিয়ে আবার সেই নির্বাচন, আবার সেই ষড়যন্ত্র, আবার সেই ইলেকশন কমিশনের নির্বাচন ঘোষণা দেওয়ার সেই একটা বাংলাদেশ আর ইনশাআল্লাহ এটা